ভৌগোলিক হিসেবে যেটা সবচেয়ে সস্তায় পণ্য সরবরাহের পথ, সেইটা আসলে কার্যকর হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই দেশগুলো তার স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে দাঁড়াতে পারে। যে ইরানের পক্ষে কিসের ভিত্তিতে আসলে এই শক্তিটা অর্জন করা সম্ভব হলো, যেখানে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে আমরা দেখেছি চুরচুর করে ভেঙে যেতে, চাপে নতি স্বীকার করতে, ভয়ে আত্মসমর্পণ করতে, কিংবা আগে থেকেই কোনো একটা বন্দোবস্তে বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থার সাথে যেতে। মার্কিনিরা ইসরায়েলের একাধিক ৩টি পারমাণবিক চুল্লিতে হামলা করেছে এবং এই হামলার ফলাফল নিয়ে অনেক রকম বক্তব্য শোনা যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন যে এটা ইরানের পরমাণু প্রচেষ্টাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে এর ফলে তার পারমাণবিক সামর্থ্যের তেমন কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে জানার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আন্তর্জাতিক ও নিরপেক্ষ সংস্থাগুলোর কাছ থেকে আমরা সুনিশ্চিত সংবাদ পাই। কারণ মার্কিনিরা যদিও দাবি করেছে যে তারা কৃত্রিমভাবে সিমুলেশন করে এর আগে দেখিয়েছে যে তাদের B-2 বোমারু বিমান যে বিশাল আকার এবং পারমাণবিক বোমার বাইরে সবচেয়ে বেশি শক্তিশালী যে বোমাগুলো বহনে সক্ষম, সেটা দিয়ে ইরানের এই পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব। অন্যদিকে কিছু মার্কিন বিশেষজ্ঞ এর আগেই আহ, এটার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ যেভাবে পাহাড়ের নিচে এবং কংক্রিটের ঢালাই দিয়ে এগুলোকে নির্মাণ করা হয়েছে, সেটার সক্ষমতা নিয়ে তারা বলেছেন যে সুনিশ্চিতভাবে বলা যায় না যে মার্কিন বোমারু বিমান এটাকে নিশ্চিতভাবে ধ্বংস করতে পারবে কিনা। ফলে দুই রকম তথ্যই পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই বিষয়ে এই বোমা হামলার তাৎপর্য কি? যে আশঙ্কাটা করা হচ্ছিল যে মার্কিন সংযুক্ততা এই আহ, আগ্রাসনকে কোন পর্যায়ে নিতে পারে, এর কি কি পরিণত হতে পারে, সেটা নিয়ে আসলে আলাপটা করা বেশি দরকার। তো অনেকেই আলাপ করতে চাচ্ছেন এই হামলা আইনগতভাবে বৈধ কিনা, মার্কিন আইন কিংবা আন্তর্জাতিক আইন এটাকে অনুমোদন দেয় কিনা, সিনেটের অনুমোদন নেওয়া হয়েছে কিনা, মার্কিন জনগণের এটাতে সম্মতি আছে কিনা, ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতান্ত্রিক পদ্ধতি লঙ্ঘন করেছেন কিনা। আমার মনে হয় যে সেই আলোচনাগুলো অতটা জরুরি না। এই আলোচনা জরুরি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গণতান্ত্রিক লড়াই সংগ্রামের জন্য। রাষ্ট্রপতির ক্ষমতা কতদূর হতে পারে, কতখানি তিনি বেপরোয়া হতে পারেন, সেই বিবেচনার জন্য। কিন্তু গোটা দুনিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়টার তাৎপর্য এখন অন্তত কম। বরং এখন এটার সম্ভাব্য বিস্তৃতি কি ঘটতে পারে সেটাই আলোচনা করা দরকার। এই প্রসঙ্গে অনেক পুরনো আরেকটা যুদ্ধ এবং আগ্রাসনের কথা মনে করিয়ে দেই। 1956 সালে মিশরের উপর ঝাঁপিয়ে পড়েছিল 3টি দেশ। আপনারা অনেকে সেই যুদ্ধের কথা জানেন। কিন্তু সেই আলোচনাটা গুরুত্বপূর্ণ যে মিশরের উপরে ইসরায়েল এবং ইংল্যান্ড ও ফ্রান্স একসাথে যৌথ হামলা চালিয়েছিল এবং লক্ষ্যটা ছিল জামাল আব্দুল নাসের, যিনি মিশরের সুয়েজ খালকে জাতীয়করণ করেছিলেন, সেই সুয়েজ খালকে আবারও ব্রিটিশ ও ফরাসিদের কাছে তুলে দেওয়া এবং বিশেষ করে সিনাই উপত্যকা সেটা ইসরায়েলের হাতে নিয়ে নেওয়া। সেই চেষ্টাটা সামরিক দিক থেকে বলতে গেলে প্রায় সফল হয়ে গিয়েছিল। প্রায় সবগুলো ফ্রন্টে, সবগুলো যুদ্ধক্ষেত্রে মিশরীয় সেনাবাহিনী এই 3টা বিশাল সেনাবাহিনীর কাছে পর্যদস্ত হয়েছিল। একদিক থেকে ফরাসিরা আক্রমণ করেছে, একদিক থেকে ব্রিটিশ আক্রমণ করেছে এবং যুদ্ধটা শুরু করেছে ইসরায়েল। মিশরীয়রা বলতে গেলে যেটা করেছিল যে কিছু জাহাজ ডুবিয়ে দিয়ে সুয়েজ খালকে অকেজো করে দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধে সামরিক দিক দিয়ে এই 3টা রাষ্ট্র জিতলেও বিজয়ী হয়েছিল মিশর। কারণ তখনকার পৃথিবী ছিল 2টা বলয়ে বিভক্ত। একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, আরেকদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তার অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো। সোভিয়েত ইউনিয়ন এটাকে একটা বিশাল সুযোগ হিসেবে নিয়েছিল যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব বিস্তার করার জন্য। এবং
নিকিত ক্রুশ্চেভ এবং তার অন্যান্য রাজনৈতিক সহকর্মীরা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে কূটনৈতিক পদ্ধতিতে এবং প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে যদি অবিলম্বে মিশরে এই যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে লন্ডন এবং প্যারিসে সোভিয়েত ক্ষেপণাস্ত্র যাবে। তো লন্ডন এবং প্যারিসে সোভিয়েত ক্ষেপণাস্ত্র এবং বলতে গেলে তিনি পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন। এই হামলার হুমকি দেওয়ার পরিণতিতে অবিলম্বে ইংল্যান্ড এবং ফ্রান্স সেখান থেকে তাদের হাত গুটিয়ে নেয়। এর বাইরেও আরো অনেক কিছুর কথা অনেকে বলেন, যেমন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এই যুদ্ধ নিয়ে অতটা আগ্রহী ছিলেন না। আন্তর্জাতিক অর্থ সংস্থা তারা ইংল্যান্ডকে হুমকি দিয়েছিল যে তারা ঋণ দেবে না। যুদ্ধ বিধ্বস্ত ইংল্যান্ড এবং ফ্রান্স, তাদের আর্থিক অবস্থা অত ভালো ছিল না ওই সময়, কিংবা আরো অনেক কিছু। কিন্তু আমরা ইতিহাসে অনেকবার দেখেছি যে এইসব অবরোধ, হুমকি ইত্যাদি তেমন কোনো কাজ করে না। মার্কিনিরাও যেমন এখন ইসরায়েলের অনেক মন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা কিংবা হামলাকারীদের উপরে নানান অবরোধ জারি করেছে যে তারা অমানবিক কাজকর্ম করে পশ্চিম তীরে আহ, প্যালেস্তাইনি জনগোষ্ঠীর উপরে। কিন্তু এই ধরনের হুমকি, অবরোধ ইত্যাদি কি ইসরায়েলের সেটেলারদের হামলা কিংবা নিপীড়ন বন্ধ করতে সাহায্য করেছে? সেটা যেমন করে নাই, ইংল্যান্ডের উপরে আসলে ওগুলো তেমন কোনো ভূমিকা রাখতো না। প্রধান ভূমিকা রেখেছিল ক্রুশ্চেভের এই হুমকি। এবং এইটা থেকে আসলে এই যে পারস্পরিক হুমকির মাধ্যমে আসলে যুদ্ধের বিপদকে নাই করে দেওয়া, সেইটার যে রাজনৈতিক তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যায় তার একটা উদ্ভব, সেটার সাথে এই 1956 সালের সুয়েজ খাল সংকটের একটা বিরাট ভূমিকা আছে। এই গল্পটা যদি আপনারা মনে রাখেন তাহলে বর্তমান বাস্তবতাকে অনেকখানি বোঝা যাবে যে কোন ভাবে, কোন পদ্ধতিতে আসলে বর্তমান সংকটটা এই জায়গাতে গিয়েছে। মার্কিন যে আজকে যে উম, অংশগ্রহণটা ঘটলো এই সংকটে, তার একটা বড় কারণ হিসেবে বলা যায় যে মানে অনেকগুলো কারণের মধ্যে একটা জিনিস বলা হচ্ছে যে, যেমন গত 18 তারিখ রাতে ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট করেছে যেটাতে বলা হয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে আসছে। এবং এই যে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে আসার কথাটা ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন আকারে আসে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসরায়েল এত বছর ধরে প্রতিবেশী যে রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধ করে আসছে কিংবা তাদেরকে দমন পীড়ন করে আসছে বা তাদেরকে নানানভাবে পর্যদস্ত করেছে, সেই রাষ্ট্রগুলোর একটা গঠন আছে যেটা আসলে ইরান থেকে আলাদা। আপনারা খেয়াল করেন যে ইসরায়েল তার সমস্ত সামরিক শক্তি দেখায় প্যালেস্টাইনি জনগোষ্ঠীর উপর, এবং সেটা থেকে আমরা বুঝি যে ইসরায়েল আসলে কত ভয়ঙ্কর, কত অগ্রসর তার প্রযুক্তি, সে কত নিখুঁতভাবে মানুষ খুন করতে পারে। এগুলোতে কোনো ভুল নাই, ইসরায়েলের এই শক্তিকে অস্বীকার করার কোনো উপায় বা যুক্তি আমরা দেখি না। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে প্যালেস্টাইনের একটা প্রায় ঘেরাও হয়ে থাকা, কারাগারে আটক থাকা এই পর্যুদস্ত জনগোষ্ঠী ঘরে বানানো যন্ত্রপাতি দিয়ে যেভাবে রুখে দাঁড়ায়, তাতে বোঝা যায় যে শক্তির ভারসাম্য 100-র সাথে হয়তো 5 বলা যাবে, সেইটা দিয়েও মানুষ রুখে দাঁড়াতে পারে এবং সামান্য কিছু হলেও ক্ষয়ক্ষতি করতে পারে। সেইখানে যদি একটা বিকশিত রাষ্ট্র, যার নিজের দেশে বিজ্ঞান, প্রযুক্তি, আত্মরক্ষার এবং নাগরিকদের আহ, মধ্যে একটা সংহতি তৈরি করার উদ্যোগ থাকে, তাহলে তার প্রতিরোধ তুলনামূলকভাবে অনেক বেশি হবে। এবং ইসরায়েল আসলে এই রকম প্রতিরোধের মুখোমুখি আগে কখনো হয়নি। কিছুটা হয়েছিল সে মিশরের সাথে যুদ্ধগুলোতে। এবং এই মিশরের সাথে যুদ্ধগুলোর বেলায় যেটা বলা যাবে যে মিশর, সিরিয়া, জর্ডান ইত্যাদি যে দেশগুলোর সাথে ইসরায়েলকে এর আগে অনেকবার মোকাবিলা করতে হয়েছে, প্রত্যেকটা বার ইসরায়েল মোকাবিলা করেছে সদ্য জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ কিন্তু খুব বেশি আহ আধুনিকায়ন হয় নাই এরকম রাষ্ট্র এবং সেনাবাহিনীগুলোর। এবং এই সেনাবাহিনীগুলো প্রচুর পরিমাণে সোভিয়েত সাহায্য তখনকার দিনে পেয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের রাজনীতির একটা বড় সংকট ছিল এই, যে সোভিয়েত ইউনিয়ন সবসময় ইসরায়েলকে একটা সীমার মধ্যে সীমিত রাখতে চাইতো। ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্য প্রধান শক্তি হয়ে ওঠে কিংবা সে বিরাট আকারে সম্প্রসারিত হয়, এটা সোভিয়েত ইউনিয়ন চাইতো না। কিন্তু একই সাথে
সোভিয়েত ইউনিয়ন সবসময় চাইতো যে ইসরায়েল রাষ্ট্রটা টিকে থাকুক, এটার কোনো নৈতিক বৈধতার কারণে না। ইসরায়েল রাষ্ট্রটা টিকে থাকুক এটা সোভিয়েত ইউনিয়ন চাইতো ইউরোপের যে ইহুদি সমস্যা, যে সমস্যায় রাশিয়া নিজেও বিরাটভাবে আক্রান্ত ছিল, সেই সমস্যার সমাধান ইউরোপে না করে ইহুদি জনগোষ্ঠীকে ইউরোপে গ্রহণ এবং তার জন্য একটা সামাজিক রাজনৈতিক বন্দোবস্ত, তার অধিকারের ব্যবস্থা নিশ্চিত না করে তাদেরকে মধ্যপ্রাচ্য পাঠিয়ে দিয়ে সেইখানে তাদের জন্য একটা রাষ্ট্র তৈরি রাখা, এটাই ছিল বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্রের জন্য সহজ সমাধান। নিজেদের দেশে যে ইহুদি বিদ্বেষ ছিল সেইটাকে তারা দূর করার জন্য সমাজের রূপান্তরের চাইতে অনেক বেশি সহজ মনে করেছিল মধ্যপ্রাচ্যে তাদের বসিয়ে দেওয়া। এই কারণেই ইউরোপের অধিকাংশ প্রধান শক্তি আহ, ইসরায়েলকে সেখানে একটা কৃত্রিম রাষ্ট্র হিসেবে আরোপ করে এবং পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের যে বিপুল তেল সম্পদ তার উপর দখল রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলো ইসরায়েলকে তাদের প্রধান খুঁটি হিসেবে বিবেচনা করা শুরু করে। ফলে একদিকে সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলের সাথে যুদ্ধ কিংবা অস্ত্র প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহযোগিতা করলেও ইসরায়েল অস্তিত্বের দিক থেকে হুমকির মধ্যে পড়ুক এরকম কোনো কিছু আসলে সোভিয়েত ইউনিয়ন মন থেকে চাইতো না, বা রাজনৈতিকভাবে এটা তার নীতি ছিল না। সেই কারণেই ইসরায়েলের সাথে যে রাষ্ট্রগুলোর যুদ্ধ হয়েছিল সেই রাষ্ট্রগুলো প্রধানত ছিল সোভিয়েত অস্ত্র নির্ভর, প্রযুক্তির দিক থেকে সেটা ভালো বা মন্দ যাই থাকুক, এবং তাদের নিজের দেশে এমন কোনো প্রযুক্তিগত বিপ্লব তৈরি হওয়া, জনগণের মধ্যে বলি কিংবা এই অস্ত্র প্রশিক্ষণ পরিচালনা কিংবা মেরামত এইসব বিষয়ে একটা বিরাট দক্ষ জনশক্তি বলি, সেটা আসলে মিশর ছাড়া তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনোটার খুব একটা বিশাল আকারে গড়ে ওঠে নাই। অন্যদিকে মিশরের বেলায় এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আহ, মিশরকে ইসরায়েলের অস্তিত্বের পক্ষে সবচেয়ে বড় হুমকি হিসাবে বিবেচনা করা হতো। এইটা মিশরের একটা ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। সেটা হলো যে পশ্চিমা বেশিরভাগ শক্তির জন্য একটা বড় লক্ষ্য হয়ে দাঁড়ায় মিশরে যেন কোনোভাবে গণতান্ত্রিক শাসন কায়েম না হয়। এবং আপনারা দেখবেন যে এই যে আহ, সেইখানকার এত বড় গণজাগরণ গণ আন্দোলনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত রাষ্ট্রপতি মুরসি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক তার আদর্শ নিয়ে কিংবা তার নীতি নিয়ে, নারী বিষয়ে তাদের নানান ভূমিকা নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে। কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধাই হচ্ছে এটা যে 5 বছর পরে আপনি তাকে সরিয়ে দিতে পারেন। 5 বছর পরে যদি একটা একটা মুক্ত নির্বাচন হয়, সেই নির্বাচনে একটা নারী বিদ্বেষী শক্তি বলি কিংবা অন্য কোনো শক্তি বলি তার থাকাটা সম্ভব হয় না। কিন্তু মুরসিকে তারা গণতান্ত্রিক উপায়ে সরার সুযোগটাই দেয়নি। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে সরানো হয়েছিল, কারণ এটা সুনিশ্চিত যে মিশরে যদি পরবর্তী নির্বাচনে মুরসি পরাজিত হতেন, এমন কেউ গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারতেন না যিনি প্যালেস্তাইনের জনগণের সংকটে তাদের পাশে দাঁড়াবেন না। ফলে আজকে যে গাজা একটা কারাগারে পরিণত হয়েছিল তার একটা প্রধান কারণ গাজাবাসী যেভাবে টানেল খুঁড়ে মিশর থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র কিংবা অন্যান্য রসদপাতি সংগ্রহ করতেন, এই মিশরের রাষ্ট্রপতি সিসি এবং তার সেনাবাহিনী আসলে সেগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। কোনো কোনো টানেলে তারা সমুদ্রের পানি ঢেলে দিয়েছিল যাতে সেগুলো সম্পূর্ণভাবে ব্যবহারে অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে যে দিকটাতে মিশরের সীমান্ত ছিল সেই দিকটা থেকে গাজাবাসী আর কোন রকম সাহায্য সহযোগিতা পান নাই। তো এটা গেল হচ্ছে মিশরের প্রসঙ্গ যে মিশর যেন কোনো সেখানে জনবিক্ষোভ না হয়, সেখানে কোনো জনগণের কোনো শক্তিশালী আন্দোলন সংগ্রাম গড়ে উঠতে না পারে, সেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মিশরে বিপুল পরিমাণ সাহায্য পাঠায়। আজকে ইরানের রেজিম নিয়ে যারা আলোচনা করেন, ইরানের অগণতন্ত্র নিয়ে যারা আলোচনা করেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সেখানে একটা গণতান্ত্রিক গ্রহণযোগ্য পদ্ধতির নির্বাচন নিয়মিতভাবে হয় এবং সেই নির্বাচনে কিছু দুর্বলতা বা কাঠামোগত সমস্যা আছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই মুহূর্তে যেটা আলোচনার বিষয় সেটা হলো যে যারা গণতন্ত্রের কথা বলে তারা একটা নির্বাচিত সরকারের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু অন্যদিকে সিসি বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজতন্ত্র বিষয়ে তাদের কোনো বক্তব্য নাই। কারণ যতক্ষণ তারা এই মার্কিন নেতৃত্বাধীন এখানকার যে প্রভাব বলয় তার পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে তারা কোনো কথা বলতে আগ্রহী না, বা সেটা তাদের কাছে কোনো সমস্যা না। এইখানে অন্য যে রাজ পরিবারগুলো তারাও তাদের টিকে থাকার ভিত্তি হিসাবে এই মার্কিন
বিশ্ব ব্যবস্থা কি গ্রহণ করেছে। ইরান হচ্ছে সেইখানে একমাত্র চ্যালেঞ্জ বা প্রধান চ্যালেঞ্জ। ইরানের আজকের যে পরিস্থিতি সেটার সাথে যে আমরা যে শুরুতেই যে 1956 সালের সুয়েজ খালের গল্পটা বললাম, যে সুয়েজ খাল থেকে ইসরায়েল, ফ্রান্স এবং ইংল্যান্ড নিজেদেরকে সরিয়ে নিয়েছিল মিশর থেকে, তার কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক হুমকি। সেইটার মতো বাস্তবতা আসলে এখানে এখন কোনোটা নেই। কিন্তু 2015 সালের কথা যদি আপনারা মনে রাখেন, তাহলে বিশ্ব রাজনীতির আরেকটা বাক বদল আমাদের সামনে পরিষ্কার হবে। মধ্যপ্রাচ্য একসময় প্রায় অনেকগুলো রাষ্ট্রে একটা আন্তর্জাতিক উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন আইএস তারা দখল করে নিয়েছিল। ইরাক জুড়ে তাদের ভয়াবহ নৃশংস কাণ্ডকলাপ গোটা পৃথিবীকে বিপর্যস্ত করেছিল। এর বাইরে সিরিয়াতে, এর বাইরে লিবিয়াতেও তারা তাদের আগ্রাসী তৎপরতা চালাচ্ছিল। তাদের এই মানে হঠাৎ করে বিশাল বিকাশ কিভাবে ঘটলো এটা আজকেও পর্যন্ত একটা রহস্য। কিন্তু কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই সন্ত্রাসী সংগঠনটা সস্তায় বিশ্বজুড়ে তেল বিক্রি করা শুরু করলো, এবং এই সস্তায় তেল বিক্রি করা মাধ্যমে তারা প্রতিবেশী রাষ্ট্রগুলো, তুরস্ক এবং আরো অনেকগুলো দেশ, তাদের পাচার করা তেল তারা সারা দুনিয়াতে সস্তায় বিক্রি করার ফলে বিশ্ব অর্থনীতিতে একটা সংকট তৈরি হলো। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এটাতে বিরাট পরিমাণে উপকৃত হলেও রাশিয়া তেলের দাম পড়ে যাওয়াতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবং রাশিয়া যখন এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেই সুযোগে ইরান রাশিয়াকে সিরিয়াতে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে এই সন্ত্রাসী সংগঠনকে দমন করার ব্যবস্থা গ্রহণ করে, যাতে রাশিয়ার লাভ ছিল মধ্যপ্রাচ্যে তার এই উপস্থিতির ফলে এই সন্ত্রাসী সংগঠনটা ধ্বংস হয়ে গেলে, সন্ত্রাসী সংগঠনটা ধ্বংস হয়ে গেলে ইরান মানে রাশিয়ার অর্থনীতি আবার দাঁড়াবে, কারণ রাশিয়ার তেল বিক্রির উপর নির্ভর করে এবং তেলের দাম কমে গেলে সে বিপদে পড়ছে। অন্যদিকে ইরানের জন্য লাভজনক হলো যে এই মানে মধ্যপ্রাচ্যে ইরাক এবং অন্যান্য দেশগুলোতে এই সন্ত্রাসী সংগঠনগুলো যেভাবে বিস্তৃত হচ্ছিল, তার ফলে ইরান তার রাজনৈতিক পরিমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন এই রাশিয়ার রাশিয়ার এই ভূমিকা মধ্যপ্রাচ্যে একটা বড় রাজনৈতিক ঘটনা হিসাবে বিবেচিত হয়। কিন্তু অচিরেই যখন রাশিয়া যুক্ত হয় ইউক্রেনের যুদ্ধে, আমি জানি না যে ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার জন্য একটা ফাঁদ ছিল কিনা কিংবা তাকে ব্যস্ত রাখার একটা কৌশল ছিল কিনা, যেভাবেই হোক রাশিয়া যখন ইউক্রেনের মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, এই রাষ্ট্রটাকে দখল করার চেষ্টায় রাশিয়ার অধিকাংশ সামরিক জনবল সবকিছু বিপুল হারে নিযুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের পরবর্তী ঘটনাবলিতে রাশিয়ার কোনোভাবে যুক্ত থাকতে সমর্থ হয়নি বা বড় আকারে সেখানে কোনো ভূমিকা রাখতে তারা পারেনি। এরই ফলাফল হচ্ছে সিরিয়ার শাসক গোষ্ঠীর পরাজয়। এরই ফলাফল হচ্ছে হামাস, হিজবুল্লাহ ইত্যাদি শাসক ইত্যাদি সংগঠনগুলোর বিপর্যয়ের প্রেক্ষিতে গোটা ইরানের উপরে ইসরায়েলের যে হামলা, সেটার সুযোগ তৈরি হওয়া, সেটার পথ খুলে যাওয়া। এখন এই প্রেক্ষাপটটা আমরা যদি মনে রাখি তাহলে বুঝতে হবে যে আজকের ইরানের যে বাস্তবতা, তার সেখানে যে হামলার প্রেক্ষিত, সেটা তৈরি হয়েছে রাশিয়ার একটা ভুল, সম্ভবত আমার বিবেচনায় একটা ভুল কাজ, যেটা হচ্ছে যে আমার ধারণা যে কখনোই ইউক্রেনকে কোনোদিন দখল করতে পারবে না। কিন্তু এই ইউক্রেনের আগ্রাসন রাশিয়াকে মধ্যপ্রাচ্য থেকে হটিয়ে দিয়েছে এবং এর ফলে রাশিয়া তার সমস্ত শক্তি ওখানে বিনিয়োগ করায় ইরানকে একক অবস্থায় ঘেরাও করা সম্ভব হয়েছে। এখন আমাদের যে জিনিসটা ভাবা দরকার সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন, অনেক দেখলাম আমি সামাজিক গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন যে আহ, চীন তার পক্ষে কাজ করবে, রাশিয়া তার পক্ষে কাজ করবে। এইটা আসলে আমাদের একটা জিনিস বোঝা দরকার, যে চীন এখনো বিশ্ব শক্তি হিসাবে, আমরা যদি তাকে নাবালক না বলি, চীন বিশ্ব শক্তি হিসাবে এখন আসলে কিশোর পর্যায়ে আছে। এই কিশোর পর্যায়ে থাকা মানে হচ্ছে যে সে অচিরে হয়তো তরুণ হবে,
কিন্তু এখনো পর্যন্ত তার পক্ষে বিশ্বের রাজনীতির যারা মোড়ল, যারা পরাশক্তি, তাদেরকে পরিপূর্ণভাবে চ্যালেঞ্জ করাটা সম্ভব না। কারণ হচ্ছে ইরান এবং রাশিয়া, রাশিয়া এবং চীন দুইটা রাষ্ট্রের কাছে ইরান অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এই অর্থে, তার রাজনৈতিক, অর্থনৈতিক, তেলের সরবরাহ চীনের জন্য, চীনের প্রধান তেলের সরবরাহকারী ইরান, ইত্যাদি অনেক তাৎপর্য রয়েছে। আরেকটা তাৎপর্য আপনারা খেয়াল করবেন যে মধ্য এশিয়া জুড়ে সেখানকার রাজনৈতিকভাবে সবচেয়ে ডমিন্যান্ট শক্তি হচ্ছে রাশিয়া। কিন্তু রাশিয়ার যেহেতু আর্থিক সামর্থ্য কম, সেখানকার যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপে চীনের ব্যাপক ভূমিকা আছে এবং ক্রমাগত বলা যায় যে মধ্য এশিয়া পরিণত হচ্ছে চীনের একটা অর্থনৈতিক অগ্রগতির একটা বড় বিনিয়োগের ক্ষেত্রে। সেখানকার সেখানকার যাকে বলা যায় খনিজ সম্পদ, সেখানকার ভূসম্পদ, সেখানকার কৃষি সম্পদ, সেখানকার বিশাল পরিমাণে বিনিয়োগের সুযোগ, এই সবকিছু এই সবকিছু চীন ব্যবহার করছে এবং সামনের দিনে চীনের বড় রকম অর্থনৈতিক বিকাশে এই জায়গাটা ভূমিকা রাখবে। কিন্তু মনে রাখতে হবে যে মধ্য এশিয়াতে ঢোকার যে কয়েকটা রাস্তা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো ইরান। তাদের সাথে মধ্য এশিয়ার যেমন ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক নানান সম্পর্ক রয়েছে, তেমনি ভাবে ইরানে যদি কোনো রকম সরকার বা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, এইটা, এবং ইরানে যদি কোনোভাবে মার্কিন প্রভাব বলয় শক্তিশালী হয়, এটা মধ্য এশিয়াকে যেভাবে রাশিয়া রাজনৈতিকভাবে এবং চীন ভবিষ্যতে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার কথা ভাবছে, সেইটা আর সম্ভব হবে না, বরং সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং অন্যান্য শক্তিগুলোর জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই ফলাফলটা চীন জানে যে তার জন্য বিপজ্জনক। অন্য আরো একটা দিকে গুরুত্বপূর্ণ চীনের টিকে থাকাটা, ইরানের টিকে থাকাটা। তার তাৎপর্যটা হচ্ছে এই, আপনারা জানেন যে চীনের যে একটা বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাতে সমুদ্র একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একই সাথে স্থলপথ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং কয়েকদিন আগে আমি একটা মানচিত্র আহ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা স্ট্যাটাসে শেয়ার করেছিলাম। ওই মানচিত্রটা বেশ পুরনো, কিন্তু গুরুত্বপূর্ণ এই অর্থে, আপনারা যেটা মনে রাখবেন যে আজকের এই হামলার পরিণতি যাই হোক না কেন, আমাদের পৃথিবীতে এটা একটা ভৌগোলিক সংকটের দিকেও আমাদের নজর ফেরায়। আধুনিক পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার আগ পর্যন্ত জলপথ সবসময় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আপনারা খেয়াল করবেন যে প্রধান বাণিজ্য পথটা ছিল যাকে আমরা বলি রেশম পথ। এই রেশম পথের এক প্রান্তে ছিল বাংলাদেশ, ছোট্ট একটা জায়গা। বিশাল একটা জায়গা ছিল চীন। চীন থেকে ইউরোপ পর্যন্ত যে রেশম পথ, সেই রেশম পথ নানানভাবে নানান বিন্দুকে যুক্ত করত। মানে বাংলাদেশ থেকে পণ্য রেশম পথ দিয়ে আফগানিস্তান দিয়ে চলে যেত ইউরোপে, আফগানিস্তান দিয়ে তার এই পণ্যের আরেকটা অংশ চলে যেত হচ্ছে মধ্য এশিয়াতে, এমনকি চীনেও। চীন থেকে সারা দুনিয়ার পণ্য ভারত, এই এখনকার বাংলা ভূখণ্ড আসতো, আবার ইউরোপে যেত। এবং এটার মধ্যে দিয়ে যুদ্ধের ঘোড়া বলি, নানান রকম আহ প্রযুক্তি বলি, নানান রকম জ্ঞান বিজ্ঞান বলি, এমনকি ধর্মের প্রসারেও এই রেশম পথ একসময় বিরাট ভূমিকা রেখেছে। রেশম পথ ধরে বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়াতে ছড়িয়েছে। রেশম পথ ধরে একসময় হিন্দু ধর্মের প্রভাব মধ্য এশিয়াতে বিস্তৃত হয়েছে। রেশম পথ ধরে ইসলাম ধর্ম এই মধ্য এশিয়া নানান নানান জায়গায় ছড়িয়েছে। এটা শুধু বাণিজ্য কেন্দ্র ছিল না, এইটা একই সাথে রসদ এবং চিন্তা ভাবনা, অর্থনীতির একটা বিরাট কেন্দ্র ছিল। এই সবকিছু এই সবকিছু আসলে একভাবে নাই হয়ে যেতে থাকে যখন ইউরোপীয় শক্তিগুলো নৌপথে তাদের আহ, শক্তির বিস্তার ঘটাতে থাকে এবং গোটা দুনিয়া তাদের একভাবে উপনিবেশে পরিণত হয়। তখন পৃথিবীর সবচেয়ে লাভজনক এবং একই রকম লাভজনক এখনো সুলভে পণ্য সরবরাহ করার কথা বলি, মানে চীন থেকে ইরান হয়ে, তুরস্ক হয়ে পূর্ব ইউরোপে পণ্য পৌঁছানো এখনো খুব দ্রুত, অল্প সময় সম্ভব, বিশাল নৌপথ এরিয়ে, যদি সেখানে রেলপথটা কার্যকর হতে পারে। এটার সাথে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সকলেই নানানভাবে যুক্ত হতে পারে। এটা সকলের জন্য একটা লাভজনক একটা বন্দোবস্ত, কিন্তু সেইটাতে ইরান হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং চীন জানে যে ইরান যদি মার্কিন প্রভাব বলয় চলে যায়, তাহলে জলপথ কেন্দ্রিক এখনকার যে কৃত্রিম উপনিবেশিক আমলের ধারাবাহিকতাটা চলছে, সেটাই থাকবে। ভূগোল যেটা চায়, ভৌগোলিক হিসেবে যেটা সবচেয়ে সস্তায় পণ্য সরবরাহের পথ, সেইটা আসলে কার্যকর হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না
এই দেশগুলো তার স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে দাঁড়াতে পারে। আমি কিন্তু কখনো বলছি না যে জলপথ একদম অকার্যকর হয়ে যাবে, কিন্তু এই পথ কার্যকর হলে পৃথিবীর রাজনৈতিক শক্তিগুলোর একটা বড় পট পরিবর্তন ঘটবে। এই কারণে যে পশ্চিম ইউরোপের গুরুত্ব এখনকার চাইতে একটু হ্রাস পাবে, কারণ তুরস্ক হয়ে পণ্যগুলো প্রথমত যাবে পূর্ব ইউরোপে। তার মানে পূর্ব ইউরোপও কিন্তু একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই উপনিবেশিক যুগের শুরুতে, কারণ তারা পেছনের দরজায় পড়ে গেল ইউরোপের। আগে যেখানে তুরস্ক হয়ে পণ্য যেত সেইটা আর তারা সেখানে যাচ্ছে না, বরং প্রথমত পণ্যগুলাই পর্তুগিজ এবং স্প্যানিশদের হাত দিয়ে গোটা ইউরোপে ছড়াচ্ছে। তারপরে পর্তুগিজ এবং স্প্যানিশদের হটিয়ে ব্রিটিশরা, ফরাসিরা, তারা যখন সমুদ্রপথ অধিকার নিচ্ছে, নেদারল্যান্ডের ডাচরা, তখন সেগুলো হচ্ছে ইউরোপের প্রধান কেন্দ্র। কিন্তু এই চীনের এই প্রক্রিয়াটা আবারও পূর্ব ইউরোপকে সামনে নিয়ে আসতে পারে, কারণ সেটাই তখন হবে পণ্য আহ, সরবরাহের প্রধান কেন্দ্র। এবং সবসময় এটা মনে রাখবেন, যেটা পণ্য সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয় সেটাই বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সেগুলোরও একটা সরগরম একটা একটা বাস্তবতায় পরিণত হয়। তো যাই হোক, এই 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 যে ভবিষ্যতের রূপরেখা যেটা চীন দুনিয়ার সামনে দিয়েছে, আমরা জানি না সেটা কতখানি সফল হবে, কিন্তু সেইটাতে আহ, সেটার একটা বাস্তবায়ন একটা সম্ভাবনা থাকে যদি ইরানের এই শাসক গোষ্ঠী তার মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে চলে না যাওয়ার সম্ভাবনা টিকে থাকে। কারণ সেইটা যাওয়া মানে তারা তাদের সমুদ্রের যে দখলদারিত্ব সেইটাকে তারা বজায় রাখার চেষ্টা করবে। তো চীন এখনো যেটা বলছিলাম যে বিশ্বশক্তি হিসেবে এখনো কিশোর পর্যায়ে রয়েছে, এইটা আমাদের মেনে নিতে হবে। কারণ এই হামলার পরও তারা, মানে যেটা 1956 সালে আমরা সুয়েজ খাল সংকট সময় দেখেছিলাম, এরকম কোনো শক্তি এখনো নাই। কিন্তু একই সাথে আমাদের এটা মনে রাখা দরকার যে ইরান কিন্তু এখন পর্যন্ত পর্যুদস্ত হয়নি, হার স্বীকার করে নাই, এবং এই রকম উপর্যুপরি হামলার পরও আজকেও তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে একাধিক শহরে। আজকে সেখানে তাদের হামলার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যেটা আমি বললাম যে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে তাদের নিজেদের আত্মরক্ষার শক্তিটাও ইসরায়েলের সেটা ফুরিয়ে আসছে। ফলে ইসরায়েল এতদিন ধরে যেসব প্রায় আহ, অসম্পূর্ণ ধরনের, একটু দুর্বল ধরনের, পুরোপুরি আধুনিক হয়ে ওঠে না এইরকম রাষ্ট্রগুলোর সাথে এত বছর ধরে যুদ্ধ করেছে কিংবা তাদেরকে দমিয়ে রেখেছে, ইরান তার সামনে একটা সত্যিকারের মুখোমুখি হওয়ার মতো একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আমরা জানি না যে ইরানে স্থলপথে হামলা ইসরায়েল কিংবা ইরানিরা করবে, মানে মার্কিনিরা করবে কিনা, সেটা করার সম্ভাবনা এখনো অনেক কম। কারণ সাম্প্রতিক সময় দেখা গিয়েছে যে স্থলযুদ্ধে আকাশের উপর তাদের যত নিয়ন্ত্রণ থাকুক, স্থলযুদ্ধে তারা যে ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেইটাই তাদের দেশে একটা যুদ্ধের বিরোধী জনমত তৈরি করে। তো ফলে সামনের দিনে এখানে একজন প্রশ্ন করেছেন যে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য আসা, পরিবর্তন আসার আলাপ শুরু হয়েছিল, এই ভারসাম্যে প্রভাব পড়বে কিনা মনে করেন কিনা। এখানে দুইটা বিষয় আমাদের মনে রাখা দরকার। নাইমুল হাসান এই প্রশ্নটা করেছেন যে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা অনেক বিশেষজ্ঞ বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সেই শাসক গোষ্ঠীকে দেখছি, সেই শাসক গোষ্ঠীর শেষ প্রজন্মকে দেখছি যারা ইসরায়েলের সমর্থক। কারণ এখন যারা পর্যন্ত যারা আছেন তারা 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিংবা নানান জায়গায় তাদের গাঠনিক রাজনৈতিক ক্যারিয়ার গুলো শুরু করেছিলেন, তখন ইসরায়েল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অত্যন্ত জনপ্রিয় একটা প্রশ্ন। ইসরায়েলকে রক্ষা করাটাই ছিল সেখানকার প্রধান সেন্টিমেন্ট। যদিও ইসরায়েলের বিপক্ষেও মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি জনগোষ্ঠীর মধ্যে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির মধ্যেও একটা আহ বলয় ছিল, প্রধান অনুভূতি ছিল সেটা ইসরায়েলের পক্ষে। আজকে কিন্তু দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ কিংবা অনেকগুলো জরিপে দেখা গিয়েছে 30 বছর বয়সী, 40 বছর বয়সী জনগোষ্ঠী ততটা আর ইসরায়েলের পক্ষে না। ফলে একটা আহ, মানে 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 রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়া ইসরায়েলি স্বার্থ মার্কিন রাজনীতিতে, সেটা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা শুল্ক যুদ্ধ সম্প্রতি হলো ইরানের সাথে, চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই শুল্ক যুদ্ধে কিন্তু চীন আদৌ নতি স্বীকার করে নাই। সে যেটা করেছে পাল্টা ট্যাক্স আরোপ করেছে, পাল্টা শুল্ক আরোপ করেছে, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে নতি স্বীকার করেছে। চীনের জন্য সংকট হচ্ছে এটা যে চীন কিছুতেই মার্কিন ব্যবসার কথা কল্পনা, মানে বাদ দেওয়ার কথা কল্পনা করতে পারে না, কারণ ওইটাই তার
অর্থনীতির প্রধান প্রবাহ পশ্চিম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার সাথে তার বাণিজ্য। কিন্তু একই সাথে সে আবার এটাও জানে যে তার এই বাণিজ্যকে পরের স্তরে নিতে গেলে চীন, আপনারা জানেন যে সস্তা পণ্য উৎপাদন আস্তে আস্তে কমিয়ে আনছে, আস্তে আস্তে সে সারা দুনিয়াব্যাপী বিনিয়োগ বৃদ্ধি করছে। ফলে পরের ধাপে তাকে যেতে গেলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক বিনিয়োগ এবং উল্লম্ফনের কথা ভাবতে হবে, সেইটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপ তাকে দিতে পারবে না। এবং এই সুযোগেই আবার আসলে পশ্চিম ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে তার কাঠামোর মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। চীনকে কন্টেইন করা, চীনকে আটকে ফেলাটা মার্কিন পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতির একটা গুরুত্বপূর্ণ দিক এখনকার দিনে। ফলে চীনের জন্য একটা বড় সংকট হচ্ছে যে তাকে কোনো না কোনো ভাবে এই স্তর পার হতে হবে, পরের ধাপে তাকে যেতে হবে। দেখেন আপনারা যে একটা অদ্ভুত তুলনা দেওয়া যায় যে ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড সকলেই অস্ত্র সরবরাহ করতে পারে। ইউক্রেন যুদ্ধ করছে রাশিয়ার সাথে, কিন্তু ইরান একই রকম আগ্রাসনের শিকার। ইরানকে কেউ অস্ত্র সরবরাহ করতে পারে না। এটার মধ্যে কিন্তু বৈধতা অবৈধতা নৈতিকতার জ্ঞান নাই, আছে স্রেফ রাজনৈতিক বুদ্ধিশুদ্ধির ব্যাপার। যে ইউক্রেনকে আমেরিকানরা কিংবা ব্রিটিশরা অস্ত্র দিলে রাশিয়ানদের সাহস নাই ওই দেশগুলোকে আক্রমণ করার। কিন্তু ইরানকে দেওয়া মানে ইরানের তখন চীনা সে রাষ্ট্র পণ্য কিংবা চীনা অর্থনীতির উপরে বড় আকারের অবরোধ কায়েম করতে পারে। এটা আমেরিকানরা ক্ষতির শিকার হলেও করবে। ফলে এই মুহূর্তে পর্যন্ত চীন কোনো হুমকি দিতে পারে না, যেটা 1956 সালে ক্রুশেভ দিতে পেরেছিলেন। তো এই বিষয়টা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা আসলেও ওই যে যেটা বলে না, প্রজাপতি নানান স্তর পার হয়। সে ডিম থেকে লার্ভা, লার্ভার থেকে শুককীট, তারপরে মুটকীট, তারপরে একটা পূর্ণাঙ্গ প্রজাপতি হয়। চীন আসলে ঠিক উড়ে যাওয়ার আগ আগ পর্যায়ে আছে। সে তার কোকুন থেকে এখনো বের হওয়া সেই পর্যায়ে এখনো যায় নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে চীনকে ওই পর্যায়ে যেতে হবে একটা ঐতিহাসিক কারণে। সোভিয়েত ইউনিয়ন কেন কখনো পুরনো রেশম পথ চালু করে নাই, এবং সোভিয়েত ইউনিয়ন সবসময় সমুদ্র বাণিজ্যের উপরে নির্ভর করেছে, কারণ মধ্য এশিয়া তার হাতে ছিল। সোভিয়েত ইউনিয়ন কখনো চায়নি মধ্য এশিয়া তার বলয়ের বাইরে যাক, ফলে ওই রেশম পথ চালু করা তার স্বার্থের বিরুদ্ধে ছিল। অন্যদিকে চীনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্বার্থ হলো যে সে যেহেতু পণ্য উৎপাদক, সোভিয়েত ইউনিয়ন সারা দুনিয়ায় পণ্য রফতানি তার অর্থনীতির প্রধান শক্তি ছিল না। চীন যেহেতু অর্থনৈতিকভাবেই প্রধান শক্তি হয়ে উঠতে চায়, ফলে এই পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা তার জন্য ওই যে যেটাকে বলছি তার অর্থনীতির পরের ধাপে পৌঁছে দেওয়া, সেটাকে সম্ভব করতে পারে এই পথটি। এবং এই পথটা আহ, সম্ভব তখনই হবে যখন ইরান তার বলয়ে থাকবে, এবং ইরান থেকে তুরস্ক হয়ে এই যে পূর্ব ইউরোপে পৌঁছে যাওয়ার যে মানে একটা মানে বাণিজ্য পথ, এটাকে সে যদি চালু করতে পারে, তাহলেই বলা যায় যে চীন পরের স্তরে যেতে পারবে। এবং এই ঘটনা যদি কখনো আসলে ঘটে, সত্যি সত্যি ঘটে, আমার ধারণা অর্থনৈতিক ভাবেও পশ্চিম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাতারাতি ধসে না গেল, তাদের বাণিজ্য, তাদের পণ্য পরিবহন এবং তার যেটাকে বলে যোগাযোগের কেন্দ্র হিসাবে তাদের যে গুরুত্ব, সেই গুরুত্ব অনেকখানি হ্রাস পাবে। এটাও তারা সকলেই জানে। ফলে সেটাও একটা বড় কারণ যে এই এই পরিস্থিতিকে আটকে ফেলার জন্য। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইরানে মার্কিন এই বোমা হামলা অনেকগুলো ঘটনা ঘটাবে। একটা হচ্ছে যে ইরান যদি স্থল পথে দখল না হয়, এবং ইরান যদি অনেকগুলো জাতিরাষ্ট্র ভেঙে না পড়ে। আপনারা জানেন সেখানে অনেকগুলো জাতি নিয়ে ইরান গঠিত। আজারবাইজানি জাতি সেখানে আছে, বালুচ জাতি সেখানে আছে, কুর্দি জাতি জাতি সেখানে আছে। কিন্তু একই সাথে যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে ইরাককে জাতিগতভাবে অনেকগুলো প্রায় টুকরো অবস্থায় করে ফেলা, স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত করে ফেলা সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে ইরাকে সাদ্দাম হোসেনের কারণে কোন রকম রাজনৈতিক পরিস্থিতি গড়ে ওঠে নাই, রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে নাই। ইরান একটা নির্বাচনী প্রক্রিয়া, একটা আঞ্চলিক স্বায়ত্তশাসন, কিন্তু নির্বাচন কেন্দ্রীয় সরকারের মধ্য দিয়ে এই সবকিছুকে একটা রাজনৈতিক বলয়ের মধ্যে এনে ফেলতে অনেকখানি সক্ষম হয়েছে বলেই সেখানে এখনো পর্যন্ত কোনো বিদ্রোহ, বিপর্যয় ইত্যাদির কথা আমরা শুনি নাই। বরং অনেকেই বলছেন যে ইরানকে বরং এক করেছে ইসরায়েলের হামলা। আর মার্কিন এই হামলা সম্ভবত সম্ভবত ইরানের পারমাণবিক বোমার অধিকারী হওয়াটাকে নিশ্চিত করবে। কারণ ইরান এখন নিশ্চিতভাবে জানে তার জনগণের কাছ থেকে সকল রকম নৈতিক সমর্থন সে পাবে, যে পারমাণবিক বোমা ছাড়া সে আসলে নিরাপদ না। বরং
এই হামলার ফলে সারা দুনিয়াব্যাপী পারমাণবিক বোমা নির্মাণের দৌড় আরো বহুদূর বৃদ্ধি পাবে। পারমাণবিক বোমাকে সকলে তার আত্মরক্ষার একটা উপায় হিসেবে ভাববে। ফলে আমার মনে হয় যে এই যদি ইরান ভেঙে টুকরো না হয়ে যায়, কিংবা তার শাসন ব্যবস্থায় গুরুতর কোনো বদল না আসে, তাহলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হবে। যেটা আমরা বরং চাইতাম যে ইরান পারমাণবিক বোমার আসলে চাইতে অনেক ভালো নিরাপত্তা হচ্ছে লেনদেন, ব্যবসা বাণিজ্য, সহমর্মিতা। কিন্তু ইসরায়েলের এই হামলা এবং মার্কিনীদের তাতে যুক্ততা এই বিষয়টাকে সুনিশ্চিত করেছে। আমার ধারণা যে এই যুদ্ধের আরেকটা পরিণতি হবে যে চীন নিজেকে নতুনভাবে পুনর্বিন্যস্ত করার কথা ভাববে এবং সে আরো শক্তিশালীভাবে বিশ্ব রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়া এবং তার প্রভাব বলে বিস্তার করার কথা ভাবতে সে বাধ্য। কারণ দেখবে তার বাণিজ্য কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা বিপর্যস্ত হতে পারে যদি সে ভূমিকা না রাখে। এবং এই সবকিছুর মধ্য দিয়ে আসলে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাণিজ্য পথগুলো পর্যন্ত একটা বিরাট আকারে বদলে যেতে পারে। তো আমি বরং অন্য একটা কথা বলে যেটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ইরানের পক্ষে কিসের ভিত্তিতে আসলে এই শক্তিটা অর্জন করা সম্ভব হলো, যেখানে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে আমরা দেখেছি চুরচুর করে ভেঙে যেতে, চাপে নতি স্বীকার করতে, ভয়ে আত্মসমর্পণ করতে, কিংবা আগে থেকেই কোনো একটা বন্দোবস্তে বিশ্ব সাম্রাজ্য ব্যবস্থার সাথে যেতে। এটার একটা দিক হলো যে ইরানে একটা সফল বিপ্লব সম্পন্ন হয়েছিল, যে বিপ্লব ইরানের উৎপাদিকা শক্তি, তার অর্থনীতি, তার রাজনীতি, তার প্রকৌশলী জ্ঞান, তার প্রযুক্তি জ্ঞান, বিজ্ঞান, এই সবকিছুকেই অনেকখানি রূপান্তর করেছে, যে কারণে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকগুলো সূচকে সবচেয়ে অগ্রসর দেশ। এবং ইরান ইরাক যুদ্ধের সময় ইরানের নারীরা বড় অংশের উন্নয়ন কর্মকাণ্ড, উৎপাদনশীল কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয়গুলোতে ভূমিকা রেখেছিলেন। এটাও সেখানকার নারীদের মধ্যেও একাডেমিক কাজকর্মেরও একটা বিশাল বিকাশ ঘটিয়েছিল। কিন্তু একই সাথে আমরা যেটা জানি যে ইরানের বিপ্লবে একটা মাত্র ধারা ছিল না, সেখানে একটা মোল্লাতান্ত্রিক ধারা যেমন ছিল, একই সাথে সেখানে ছিল একটা কঠোর এই কঠোর মোল্লাতান্ত্রিক ধারার বিপরীতে আবার খুবই উদার, প্রগতিশীল এবং সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিগুলো ছিল। ইরানে এই মোল্লাতন্ত্রের বিজয় ইরানের বিকাশকে হয়তো কিছুটা লঘু করেছে, কিছুটা ধীরগতির করেছে, এবং ইরানের জনগোষ্ঠীর মধ্যেও অনেকেই সরকার বিরোধী আছেন। কিন্তু এইখানে আমি আরেকটা গল্প বলতে চাই, সেই গল্পটা অসাধারণ। আমি সেই মানুষটার নাম ভুলে গিয়েছি। বিশ্ববিদ্যালয়ে থাকতে ইরানের একজন চলচ্চিত্রকারের সাক্ষাৎকার করেছিলাম। এখন ইরানে এত বিখ্যাত সব চলচ্চিত্রকার আছেন যে কার সাক্ষাৎকার সেটা ছিল সেটা আর মনে নাই, ইংরেজিতে ছিল। একজন মার্কিন সাংবাদিক ইরানের সেই আহ, সেই চলচ্চিত্রকারের সাক্ষাৎ নেওয়ার সময় তিনি একটা পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন কোন একটা তার একটা চলচ্চিত্রের জন্য। তো তার সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে বলছেন যে তোমার দেশের মেয়েদের অবস্থা তো খুব খারাপ। তখন সেই ইরানের চলচ্চিত্রকার বললেন যে প্রথমত ইরানের নারীদের পরিস্থিতি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চাইতে ভালো। দ্বিতীয়ত ইরানের নারীরা তাদের নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন, এবং তাদের এই স্বাধীনতা সংগ্রাম পশ্চিমের উপর নির্ভরশীল না। এবং তৃতীয়ত আমি মনে করি ইরানের ভিতরে থাকা একজন গণতান্ত্রিক চেতনার মানুষ হিসেবে যারা ইরানকে অবরোধের মধ্যে রাখছে, যারা ইরানকে পর্যদস্ত করছে, ইরানের বিরুদ্ধে ইরাককে লেলিয়ে দিয়েছিল, তাদের সাথে ইরানের অভ্যন্তরীণ সংকট নিয়ে কথা বলাটা আমার ঠিক হবে না। তুমি চলচ্চিত্র নিয়ে কথা বলো, আমি তোমার সাথে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলবো না। এইটাই গুরুত্বপূর্ণ। ইরান এই চেতনাটা তৈরি করতে পেরেছে, যে কারণে ইরানের কমিউনিস্ট পার্টি পর্যন্ত আজকে ইরানের সরকারের পক্ষে দাঁড়িয়েছে, এই আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদের নিজেদের মধ্যকার যত রকম মতবিরোধ বা দ্বন্দ্ব থাকুক। তো ফলে আমার বিশ্বাস যে ইরান একটা শক্তি হিসাবে টিকে থাকবে, বিকশিত হবে। এবং এইটা ডোনাল্ড ট্রাম্পের উসিলাকে করে, ডোনাল্ড ট্রাম্পকে উসিলা করে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক পরাজয়, পতন এবং বিশ্ব রাজনীতিতে থেকে তার শক্তি অনেকাংশে লঘু করে দেওয়াকে, একবারে পতন বলাটা হয়তো ভুল হবে, কিন্তু লঘু করে দেওয়াটার একটা সূচনা